একটা মেয়ে যে মৃতদের শেষ ইচ্ছা পূরণ করে, একজন প্রসিকিউটর যে সত্যের সন্ধানে ছুটে বেড়ায়, আর কিছু খুনি যারা মনে করে যে তারা তাদের সমস্ত অপরাধ মুছে ফেলতে সক্ষম হয়েছে, কিন্তু তারা জানে না যে মৃতরাও কখনো কখনো সাক্ষী হয়ে ফিরে আসে। যখন জীবিতদের সাক্ষ্য মিথ্যা হয়ে যায়, তখন যেন সত্যিটা প্রমাণ করার দায়িত্ব মৃত আত্মাদেরই হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো এই মেয়েটি বা কিভাবে মৃতদের কথা শুনতে পারে। তাহলে চলুন শুরু করা যাক কোরিয়ান ড্রামা স্পুকি ইন লাভ। আমি এই ড্রামাটার দুইটা পার্টে এক্সপ্লেনেশন করব। প্রথম পার্টে এপিসোড 1 থেকে এপিসোড 4। তাহলে চলুন শুরু করা যাক। ভাইয়া এবং আপুরা অনেক কষ্ট করে ভিডিও বানায়, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই যে এই ড্রামার নায়িকা ইউরি মাটি খুঁড়ে একটা ফোন বের করছে, আর ইতোমধ্যে পুলিশ স্টেশনে একটা ফোন আসে, কিন্তু ফোনে কি বলে এটা আমরা সামনে জানতে পারবো। ইউরির দিকে একটা ছেলে টর্চ মেরে বলে, কে তুমি? এই ছেলেটাই হচ্ছে এই ড্রামার নায়ক প্রসিকিউটর মা। ইউরি প্রসিকিউটর মাকে অপরাধী ভেবে বসে আর ফোনটা দেখিয়ে বলে যে তুমি এটাই নিতে এসেছো তাই না? তখন প্রসিকিউটর মা ফোনটা চাইলে ইউরি তাকেই অপরাধী মনে করে মারপিট করতে থাকে। ওদের মধ্যে তুমুল একটা ফাইট হয়, আর তখন ওদের ওই অবস্থায় পুলিশ দেখে অন্য কিছুই ভেবে নেয়। ওই মুহূর্তে ওরা খুবই বিব্রতকর অবস্থায় পড়ে যায়। এরপর পুলিশ লাশ আর লাশের ফোন উদ্ধার করে। প্রসিকিউটর মা ইউরিকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানলে যে এখানে লাশ আছে? তো এটা বলার পর সে অন্যদিকে তাকানোর পর ইউরির দিকে তাকাতেই দেখে যে ইউরি নাই। তখন পুলিশরা বলাবলি করতে থাকে যে কেউ একজন পুলিশ স্টেশনে ফোন করে এই লাশের ব্যাপারে জানিয়েছিল। মূলত ইউরি এই লাশের ব্যাপারে পুলিশকে ফোন করে জানিয়েছিল, আর ইউরি মাটি খুঁড়ে যে ফোনটা বের করেছিল সেটা মূলত লাশের ফোন ছিল। পরের সিনে আমরা দেখতে পাই যে ইউরি সেই লাশের আত্মাটার সাথেই কথা বলতেছে যে আশা করি তুমি পরের জীবনে ভালো থাকবে। এরপর সেই লাশের আত্মাটা ইউরির চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। এরপর আমরা ইউরির লাইফের একটা ফ্ল্যাশব্যাক দেখি যে ইউরিকে একটা ছেলে বিয়ের জন্য রিং দিয়ে প্রপোজ করতেছে। তখন ইউরি বলে যে আমাকে বিয়ে করলে তোমার অনেক সমস্যা হবে, এরপরও তুমি বিয়ে করতে চাও। ছেলেটা তারপরও বিয়ের জন্য ইউরিকে ম্যানেজ করে আর রিং পরিয়ে দেয়, কিন্তু ইউরির হাত ধরার পর থেকেই ছেলেটার কিছু একটা হয়। এরপর আমরা ইউরির সম্পূর্ণ পরিচয় জানতে পারি। সে হচ্ছে রিনা হোটেলস অ্যান্ড রিসোর্টস এর মালকিনের বড় নাতনি, আর ছেলেটার নাম হচ্ছে চাঘিউ। ওদের পরিচয়ের শুরু থেকেই ওরা বিয়ের উদ্দেশ্যে আগায়, আর লাস্টলি ওদের বিয়েটা রিনা হোটেলের সিনা হলে হচ্ছিল। ইউরি বউ সেজে বসেছিল, তখন চাঘিউ তাকে জানায় যে সে রিংটা ভুলে গাড়িতে রেখে এসেছে। এই বলে সে রিংটা আনার জন্য বের হয়, আর লিফটে ওঠার সাথে সাথে তার সাথে অদ্ভুত ভৌতিক ঘটনা শুরু হয়। সে লিফট খুলেই দেখতে পারে যে সে মাঝ সমুদ্রে। লিফটটার সাথে সাথে আটকানোর পরও চাঘিউ পানিতে ডুবে যেতে থাকে, তার দম বন্ধ হয়ে আসতে থাকে। ইউরি তাকে খুঁজতে গ্যারেজে আসলে দেখতে পারে যে চাঘিউর অবস্থা খুবই খারাপ। তখন চাঘিউ ইউরিকে অনেক দোষারোপ করে যে তোমার হাত ধরার পর থেকেই ভূতের আমার পিছে পড়ে গেছে, আর এই বলেই সে ইউরির সাথে বিয়ে ভেঙে পালিয়ে যায় বিয়ের আসর থেকে। তখন ইউরি রিয়েলাইজ করে যে সে কখনোই কারোর হাত ধরতে পারবে না, কারণ সে কারো হাত ধরলেই ভূতেরা তাকে ডিস্টার্ব করবে। এজন্য ইউরি কখনো কারোর সাথে সম্পর্কে না জড়ানোর এবং ভূতদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। পরের সিনে আমরা প্রসিকিউটর মাকে দেখতে পাই। তিনি আদালতে যাচ্ছিলেন। উনি মূলত একটা কেস হ্যান্ডেল করতেছিলেন, তবে উনি ওই কেসে হেরে যান এবং সে অপরাধী বেকসুর খালাস পায়। এই অপরাধীর পরিচয়টা মনে রাখবেন, ও হচ্ছে সুনজে। বেকসুর খালাস পাওয়ার পর সুনজে প্রসিকিউটর মায়ের উপর প্রচুর হাসতে থাকে আর টিটকারি মারতে থাকে। প্রসিকিউটর মা হচ্ছে মূলত একজন সরকারি প্রসিকিউটর। কেস হেরে প্রসিকিউটর মা তার দাদির সাথে দেখা করে আর চার্চে তার দাদির সাথে প্রার্থনা করে। এই মুহূর্তে একটা সিন দেখায় যে একজন লোক একটা ট্যাক্সিতে উঠে, আর ট্যাক্সিতে ওঠার পর সে ট্যাক্সি ড্রাইভারের গলায় ছুরি ধরে। সিন চেঞ্জ হয়, আমরা ইউরিকে দেখতে পাই তার অফিসে। সে হেঁটে আসছিল, তো তখনই একটা বাচ্চা তার সামনে পড়ে যায়, কিন্তু সে যেহেতু কাউকে স্পর্শ করতে পারবে না, তাই সে ওই বাচ্চাকে উঠায় না। এতে তার কলিগরা তার দিকে খুব খারাপ দৃষ্টিতেই তাকায়, কিন্তু তার কিছুই করার থাকে না। পরে বাচ্চার মা এসে বাচ্চাকে উঠিয়ে নেয়।
এর মধ্যে আমরা দেখতে পাই যে সঞ্জয়কে রিপোর্টাররা ঘিরে ধরেছে। তখন সে বলতে থাকে যে সে আগে থেকেই নির্দোষ ছিল। এই সঞ্জয়কে মূলত অ্যারেস্ট করা হয়েছিল তার এক্সের খুনের দায়ে। তবে কোনো লাশ খুঁজে না পাওয়ায় তার এক্সকে নিখোঁজ দাবি করে সঞ্জয়কে ছেড়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে ইউরি তার দাদির সাথে দেখা করতে আসে। ওইখানে হারির বিয়ের ব্যাপারে কথা চলছিল। হারি হচ্ছে ইউরির কাজিন হয়। এই হারির সাথে মূলত মিনিস্টারের ছেলের বিয়ে ঠিক করা হয়। আর এই মিনিস্টারের ছেলে কিন্তু অন্য কেউ না, ওই যে অপরাধী বের হলো সঞ্জয়, এই সঞ্জয়ের সাথেই হারির বিয়েটা ঠিক করা হয়। এই বিয়ের ব্যাপারে সবাই ইউরির মতামত চাইলে ইউরি সঞ্জয়কে নিয়ে ভালো কিছুই বলে না, ধোঁকেবাজ ছাড়া। কারণ সঞ্জয় তার এক্সকে ধোঁকা দিয়ে হারির সাথে রিলেশনশিপে জড়িয়েছিল। এরপর ইউরির দাদি প্রসঙ্গ বদলাতে বলে যে সেই সিনেমা হল ভেঙে গ্যালারি বানাতে চায়, কিন্তু ইউরি এই ব্যাপারে তাকে সাফ না করে দেয় যে সে এইগুলো করতে দিবে না, কারণ এখানে তার বাবা মার স্মৃতি আছে। এই বলে ইউরি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর দেখা যায় যে ইউরি তার বাড়ি এসে ঘুমিয়ে যায়। তো তখন একটা ভূত তাকে ভয় দেখানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইউরি ভয় না পেয়ে বলে যে তোমার কি লাগবে বলো, আমি তোমায় সাহায্য করব। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখায় যে একজন শামান ইউরিকে বলেছিল যে যদি ভালো থাকতে চাও তাহলে ভূতদের সাহায্য করো। এইদিকে প্রসিকিউটর মা তার কলিগদের সাথে ডিনার শেষ করে একটা দোকানে কিছু কিনতে যায়। তো ওইখানে তার একজনের উপর খুব সন্দেহ হয়। ইউরিও সেই একই স্থানে আসে। মূলত কিছুক্ষণ আগে আমরা যে সিন দেখেছিলাম যে একজন ড্রাইভারের গলায় কিছু লোক ছুরি ধরেছে, মূলত এই লোকগুলো সেই ড্রাইভারকে হত্যা করেছিল। তাই সেই ড্রাইভারের আত্মা ইউরির কাছে সাহায্য চায়, এজন্য ইউরি এই জায়গায় এসেছে ওই লোকগুলোকে ধরতে। ওই লোকগুলো তখন হঠাৎই ইউরির গাড়ি ধাক্কা দিয়ে পালানো শুরু করে। প্রসিকিউটর মাও অবস্থা খারাপ বুঝে সে ইউরির গাড়িতে বসে আর দ্রুত ওদের ফলো করতে বলে। তখন হঠাৎ প্রসিকিউটর মা আর ইউরি একে অপরের দিকে তাকিয়ে একে অপরকে চিনতে পারে। ইউরি তখন দ্রুত গাড়ি স্টার্ট দেয় আর খুনিদের ফলো করতে থাকে। কিন্তু প্রসিকিউটর মা যদি ডানে যেতে বলে, ইউরি ভূতের কথা শুনে বামে যায়। প্রসিকিউটর মা যদি বামে যেতে বলে, ইউরি ভূতের কথা শুনে ডানে যায়। তখন প্রসিকিউটর মা অবাক হয়ে বলে যে তুমি আমার কথা না শুনে কার কথা শুনছো তুমি? খুনিদের গাড়ি অনেক দূরে চলে যাওয়ায় ইউরি অনেক জোরে স্পিডে গাড়ি চালায়। প্রসিকিউটর মায়ের অবস্থা ভয়ে তখন চুপসে যায়, কিন্তু ওরা খুনিদের গাড়িকে ধরতে সক্ষম হয়। এরপর প্রসিকিউটর মা গাড়ি থেকে বের হয়ে খুনিদের সাথে ফাইট করতে থাকে। ইউরি তার ফাইটিং স্কিল দেখে ভালোই অবাক হয়, কিন্তু পিছন থেকে একজন তখন প্রসিকিউটর মাকে আঘাত করতে যায়, তবে ইউরি ব্যাট দিয়ে বাড়ি মেরে তাকে বেহুশ করে দেয়। এরপর প্রসিকিউটর মা ইউরিকে হাত ধরে উঠাতে বললে ইউরি সেই ব্যাটটাই এগিয়ে দেয়, আর প্রসিকিউটর মাও সেই ব্যাটটা ধরেই উঠে যায়। এরপর তারা গাড়ির ডিকি খোলে সেই ড্রাইভারের লাশ বাঁধা অবস্থায় পায়। এই খুনিগুলো মূলত এই ড্রাইভারকে লুট করে মেরে ফেলেছিল। পুলিশ এসে বাকি ব্যাপারটা দেখে নেয়। ইউরিও সেই ড্রাইভারের ভূতকে বিদায় দেয়। এরপর প্রসিকিউটর মা বাড়ি আসে। সে তো বাড়ি এসেও ইউরির কথাই ভাবতে থাকে। সে একটু অবাকই হয় যে প্রত্যেকটা কেসে বারবার কেন তার ইউরির সাথেই দেখা হচ্ছে। পরদিন প্রসিকিউটর মা অফিসে যায়, আর অফিস গিয়ে সে জানতে পারে যে ড্রামার শুরুতে দেখানো যে লাশটা, ওই লাশের ব্যাপারে কেউ আগেই পুলিশকে খবর দিয়েছিল। তবে সিসিটিভি ক্যামেরায় যে খবর দিয়েছিল শুধুমাত্র তার পা আর জুতাই দেখা যাচ্ছে। প্রসিকিউটর মা জুতাটা দেখেই চিনে ফেলে যে এটা তো ইউরির জুতা, তার মানে পুলিশকে ইউরি খবর দিয়েছিল। তাই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে সে ইউরির অফিসে যায়। তবে ইউরি তার সাথে দেখা করতে চায় না বলে সে পালাতে থাকে, কিন্তু এতে লাভ হয় না। প্রসিকিউটর মাও তার পিছে পিছে আসতে থাকে, আর এক পর্যায়ে সে ইউরিকে ধরেই ফেলে। এরপর প্রসিকিউটর মা ইউরিকে জেরা করে যে ওইখানে যে লাশটা দাফন করা ছিল এটা তুমি কিভাবে জানলে। ইউরি সত্যিটাই বলে যে সে ভূতের মাধ্যমে জেনেছে, কিন্তু এটা প্রসিকিউটর মার বিশ্বাস হয় না। সে অন্য কিছু জিজ্ঞেস করতেই যাবে, তখন ইউরির দাদি এসে পড়ে। এজন্য বাধ্য হয়ে প্রসিকিউটর মাকে চলে যেতে হয়। ভাইয়া এবং আপুরা অনেক কষ্ট করে ভিডিও বানায়, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রসিকিউটর মা যখন রিনা হোটেল নিচে নামে তখন তার সাথে সঞ্জয়ের দেখা হয়।
সঞ্জয় বিভিন্নভাবে প্রসিকিউটর মাকে টিটকারি মারতে থাকে। এক পর্যায়ে প্রসিকিউটর মা বিরক্ত হয়ে ওই জায়গা থেকে দ্রুত স্থান ত্যাগ করে। অন্যদিকে ইউরির দাদি ইউরি আর প্রসিকিউটর মায়ের কথা শুনে ফেলেছিল, তাই সে ইউরিকে জিজ্ঞেস করে যে তুমি কি এখনো ভূত দেখতে পাও, কিন্তু ইউরি না বলে আর ব্যাপারটা সে এড়িয়ে যায়। সিন আবার প্রসিকিউটর মায়ের কাছে আসে। সে গাড়ি ড্রাইভ করছিল আর তার দাদির সাথে কথা বলছিল। তার দাদি তাকে নিয়ে কিছু একটা জোর করছিল, কিন্তু প্রসিকিউটর মা প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায় সেই ব্যাপারে। এরপর সে অনেকগুলো গিফট নিয়ে অনাথ আশ্রমে যায় এবং সে অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে ফুটবল খেলে ও বিভিন্নভাবে সারাদিন সে সেই বাচ্চাদের সময় দেয়। সিন চেঞ্জ হয়। হারির ফ্যামিলি আর সুনজে একসাথে কথা বলছিল। তখন হারি সুনজেকে বলে দেয় যে ওদের বিয়ে যখন কথা ওঠে তখন ইউরি সুনজেকে নিয়ে একটাও ভালো মন্তব্য করে না। এটা শুনে সুনজে রাগে ইউরির সাথে দেখা করতে যায় আর সে ইউরিকে প্রশ্ন করে যে সে কেন এরকম মন্তব্য করলো তাকে নিয়ে। তখন ইউরি বলে যে তোমার এক্স কিন্তু নিখোঁজ হওয়ার আগে নিজে আমাদের কাছে এসেছিল আর তোমার সম্পর্কে বলে গিয়েছিল যে তুমি কিভাবে তাকে ঠকিয়ে ছেড়ে দিয়েছিলে, আর তোমার এক্স তো তোমার বাচ্চা নিয়ে প্রেগনেন্টও ছিল। তখন সুনজে সবকিছু অস্বীকার করে। ওই মুহূর্তে সোফাতে কথাগুলো শুনছিল সুনজের এক্সের আত্মা। ইউরি সুনজের এক্সের আত্মার তরফ থেকে সুনজেকে বলে দেয় যে যত উড়ার উড়ে নাও, খুব দ্রুতই ঠাস করে মাটিতে পড়বে। সুনজে তো এগুলোকে পাত্তাই দেয় না। এইদিকে প্রসিকিউটর মা সুনজের কেসটা নিয়ে ঘাটাঘাটি করছিল। সে সিসিটিভি ফুটেজ ঘেটে পায় যে সুনজের এক্স যেই রুমে স্টে করেছিল তার পাশের রুমেই একটা মেয়ে ছিল। তার ওই মেয়েটাকে সন্দেহ লাগায়। ওই মেয়ের সমস্ত ডিটেলস সে বের করে আর ওই মেয়েটার সাথে দেখা করে। মেয়েটা একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল আর তাকে যখন জিজ্ঞেস করা হয় সে বলে সে নাকি ওই হোটেলে কখনো স্টেই করেনি। তখন সে বলে যে ওই দিন আসলে তার সুনজের সাথে দেখা হয়েছিল আর তার একটু তাড়াহুড়ায় থাকায় সে সুনজের গাড়িতে লিফট নিয়েছিল। তবে সুনজের গাড়িতে সে ভুলে তার ওয়ালেটটা রেখে এসেছিল আর তার ওয়ালেটে তার আইডি পাসও ছিল। তবে সুনজে সেই আইডি পাস অনেক দিন পর তাকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিল। এখানে গাইস একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা আমরা একটু পরে জানতে পারবো যে এই মেয়েটা যদি ওইখানে নাই যায় তাহলে তার মতো ওইখানে কে গিয়েছিল, তার নাম করে কে রুম বুক করেছিল। একটু ধৈর্য ধরুন, আমরা জানতে পারবো। প্রসিকিউটর মা ওই হোটেল রুমে গিয়ে চেক করে বুঝতে পারে যে এখানে এক রুমের বেলকনি থেকে আরেক রুমে যাওয়া যায়। তখনই সে সমস্তটা রিয়েলাইজ করে যে মূলত সুনজেই সেদিন মেয়ে সেজে ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের আইডি পাস ইউজ করে তার এক্সের পাশের রুমটা বুক করেছিল। এরপর বেলকনি দিয়ে সে তার এক্সের রুমে গিয়েছিল। কিন্তু লাশ কোথায় এটা ভেবে প্রসিকিউটর মার সন্দেহ হয় ছাদে, আর সে ছাদে গিয়ে টাঙ্কিতে দেখতে আসে। তখনই তার সাথে ইউরির দেখা হয়ে যায় আর তারা পড়ে যায়। এরপর ওরা উঠে টাঙ্কি সার্চ করলেই তারা সুনজের এক্সের লাশটা পেয়ে যায়। তখন ফ্ল্যাশব্যাক দেখায় যে সুনজে কিভাবে তার এক্সকে মেরেছিল। এইদিকে সুনজে গলফ কম্পিটিশন জিতে যায় আর তখনই পুলিশের সাইরেনের আওয়াজ আসে। পুলিশ সুনজেকে তার এক্সকে মারার অভিযোগে অ্যারেস্ট করার জন্য আসে। এদিকে পুলিশের সাথে প্রসিকিউটর মাও ছিল। সে এই কেস সলভ করতে পেরে প্রচুর খুশি ছিল। নিউজে ইউরি আর প্রসিকিউটর মায়ের লাশ খুঁজে পাওয়ার ছবি প্রকাশ পায়। সুনজেও অ্যারেস্ট হয়ে যায়। হারি খুব রাগান্বিত হয়ে ইউরির কাছে আসে আর ইউরিকে দোষারোপ করে যে তুমি আমার বিয়েটা ভেঙে দিলা সুনজেকে ধরাই দিয়ে। তখন ইউরি বলে যে তোমার হবু স্বামী তো খুনি ছিল, তার সাথে থাকার তোমার এত শখ। এরপর দাদি এসে ইউরিকে নিয়ে যায়, বুঝায় যে এরকম না করলেও সে পারত। যাই হোক, হাড়ি থেকে সে দূরে থাকতে বলে ইউরিকে। এরপর দাদি ইউরিকে বলে যে একটা কোম্পানি রিনা হোটেলের সাথে কাজ করতে চায়। ইউরির দাদি ইউরিকে সেই কোম্পানির সিইওর সাথে অন্তত একবার দেখা করতে বলে। সিন প্রসিকিউটর মায়ের কাছে আসে আর দেখায় যে সে তার বন্ধুর কাছ থেকে একটা বিয়ের দাওয়াত পায় জেজু আইল্যান্ডে। অন্যদিকে ইউরিও তার দাদির কথায় সেই কোম্পানির সিইওর সাথে দেখা করতে জেজু আইল্যান্ডে আসে।
নেক্সট সিনে আমরা একজন ডিজাইনারের ইন্টারভিউ দেখতে পাই রিপোর্টারদের সামনে। তবে এই ডিজাইনারের রহস্য কি সেটা আমরা একটু পর জানতে পারবো। প্রসিকিউটর মা ইতোমধ্যে জেজু আইল্যান্ডে তার বন্ধুর বিয়েতে চলে এসেছে। ওইদিকে ইউরিও সেই সিইওর সাথে দেখা করতে এসে দেখতে পায় যে এই সিইও তো তারই ছোটবেলার বন্ধু মিনহুয়ান। ইউরি মিনহুয়ানের সাথে কথাবার্তা বলতে থাকে বিজনেসের ব্যাপারে। তো এক পর্যায়ে মিনহুয়ান তাকে অ্যাপ্রোচ করে যে আজকের রাতটা মিনহুয়ানের হোটেলেই যেন সে থেকে যায়। তো ইউরিও এতে রাজি হয়ে যায়। এরপর ইউরিকে মিনহুয়ান সেই ডিজাইনারের কিছু ড্রেস দেখাতে নিয়ে যায়, আর ইউরির সাথে তখন সেই ডিজাইনারের দেখা হয়ে যায়। ইউরি আর সেই ডিজাইনারের কথোপকথনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইউরি এই ডিজাইনারের ব্যাপারে কিছু একটা জানে, কিন্তু কি জানে সেটাই আমরা সামনে জানতে পারবো। এদিকে প্রসিকিউটর মা তার বন্ধুর বুকিং করা হোটেলে আসে থাকার জন্য। ওই সেম হোটেলে ইউরিও আসে মিনহুয়ানের রিকোয়েস্টে থাকার জন্য। হোটেল ম্যানেজারের ভুলের কারণে ইউরি আর প্রসিকিউটর মা ভুলে সেম রুমেই থাকার জন্য যায়, কিন্তু ওরা কেউই জানতো না যে ওরা সেম রুমেই থাকতেছে। কারণ প্রসিকিউটর মা আগে যায়, সে গোসল করে বা বিভিন্ন কাজ করে, ইউরি পরে যায়, কিন্তু তারা কেউই জানে না যে তারা একই রুমে আছে। ওরা কেউই কাউকে দেখতে পায় না, কিন্তু অনুভব হয় যে হয়তো এই রুমে অন্য কেউ আছে, কিন্তু ওরা ওটা মনের ভুল ভেবে নিজেদের মতো নিজেদের কাজ করতে থাকে। ইউরি আগে গিয়ে ঘুমিয়ে যায় আর প্রসিকিউটর মা পরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু আসল ব্যাপার হয় ওদের ঘুম থেকে ওঠার পরে। ওরা ঘুম থেকে উঠে একে অপরকে চোখ খুলেই দেখতে পেয়ে একটা সেরকম চিৎকার করে, আর ওরা দুজনেই বলতে থাকে যে এটা তো আমার রুম, তুমি এখানে কেন? হোটেল ম্যানেজার এসে মাপ চায় আর বলে যে আমাদের চেকিং এর ভুলের কারণে আপনাদের এমন একটা পরিস্থিতি হয়েছে, আমাদের মাফ করুন। এরপর আর কি, ওরা ওদের লাগেজ নিয়ে এলিভেটর দিয়ে নামতে থাকে। তো তখনই একজনের লাগেজ ইউরির উপর পড়ে যেতে নেয়। তখন আমাদের হিরো প্রসিকিউটর মা ওই লাগেজটা ধরে ইউরিকে বাঁচিয়ে নেয়। কিন্তু মিনহুয়ান এমন একটা পার্ট নেয়, মনে হয় যে সেই সব করেছে, আর সে তো ওভার অ্যাক্টিং করতে থাকে যে অনেক ধন্যবাদ আমার ইউরিকে বাঁচানোর জন্য, তোমার কোনো হেল্প লাগলে তুমি আমাকে জানিও। এগুলো সে প্রসিকিউটর মাকে বলতে থাকে। প্রসিকিউটর মা খুব বিরক্ত হলেও ওইরকম কিছু বলে না। যখনই প্রসিকিউটর মা বের হতে নিবে তখন সে দেখতে পায় যে দামি নামে একটা মেয়ের দাদি তার খোঁজ করতে আসে এবং প্রসিকিউটর মায়ের কাছে সে হেল্প চায়। এরপর প্রসিকিউটর মা সেই দাদিকে হেল্প করার প্রতিজ্ঞা করে এবং দামির রুমে এসে দামির ব্যাপারে তথ্য সার্চ করতে থাকে। তখন সে জানতে পারে যে এই দামি মূলত ওই ডিজাইনারের আন্ডারে কাজ করত। এরপর সে বাসা থেকে এই হোটেলের উদ্দেশ্যে বের হয়, আর বের হওয়ার আগে সে বলেছিল সে ফ্যাশন শোতে জয়েন করবে, কিন্তু এরপর থেকেই সে নিখোঁজ। প্রসিকিউটর মা মিনহুয়ানের সাহায্যে দামি যখন এই হোটেল থেকে বের হয়েছিল সেটার সিসিটিভি ফুটেজ চেক করে সে গাড়ির নাম্বারটা বের করে, আর গাড়ির নাম্বার বের করে ড্রাইভারের মাধ্যমে সে জানতে পারে যে সে মূলত কোথায় দামিকে নামিয়েছিল। এদিকে ইউরি যখন গাড়ি করে ব্যাক করছিল তখন আমরা দেখি যে একটা আত্মা তার কাছে সাহায্য চায়। আমরা বুঝতে পারি যে এটা মূলত দামির আত্মাই তার কাছে সাহায্য চাচ্ছিল। প্রসিকিউটর মা গাড়ি করে সেই স্থানে যায় যেখানে ড্রাইভারটা দামিকে নামিয়ে দিয়েছিল। তো সেই স্থানে সে গিয়ে দেখতে পায় ইউরিও ওইখানেই আছে। সে ইউরিকে দেখে গাড়ি থেকে নেমে ইউরিকে ডাক দিলেই ইউরিও তাকে দেখে, কিন্তু তাকে দেখে হঠাৎ ইউরি পড়ে যেতে নেয়। তো তখন প্রসিকিউটর মা হাত বাড়ালেও ইউরি তার হাত ধরে না, আর সে পানিতে পড়ে যায়। তাকে পানিতে পড়তে দেখে প্রসিকিউটর মাও পানিতে লাফ দেয় তাকে বাঁচানোর জন্য। ভাইয়া এবং আপুরা অনেক কষ্ট করে ভিডিও বানায়, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তখন ইউরি আর প্রসিকিউটর মা দুজনই হঠাৎ করে পানির মধ্যে দামির লাশ দেখতে পায়। তখন প্রসিকিউটর মা ইউরির চোখ ঢেকে নেয় হাত দিয়ে, যাতে ইউরির লাশটা দেখে ভয় না পায়। এরপর পুলিশ এসে সেই লাশ উঠায়, আর তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখায়। দামি মূলত অনেক ভালো ডিজাইন করত, কিন্তু সেই ডিজাইনার দামির ডিজাইনগুলোকে কপি করে সে নিজে পপুলার হতো, যার ফলে দামি রেগে বলেছিল যে সে এই কথা সবাইকে বলে দিবে। তখন ওই ডিজাইনার দামিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, যার জন্য দামি পানিতে ডুবে মারা যায়।
এরপর সিন ইউরির দিকে আসে। ইউরির কাছে প্রসিকিউটর মা এসে বলে যে তোমার আর আমার যে এতবার বিভিন্ন কেসে দেখা হয় এটা নিশ্চয়ই কোনো কোইন্সিডেন্স না, তাই না? তখন ইউরি কোনো জবাব দিতে চায় না, এজন্য প্রসিকিউটর মাও আর এই ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ করে না। তখন ইউরি তাকে থ্যাঙ্কস জানায় আর দামির ফোন তার হাতে তুলে দিয়ে এই কেসটা তাকে সামলাইতে বলে। সেই ডিজাইনারকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায়। আর তখন এই প্রসিকিউটর মা তার দাদিকে জেজু আইল্যান্ডে দেখতে পায়। সে তার দাদিকে দেখা মাত্রই ফোন করে জিজ্ঞেস করে যে সে জেজু আইল্যান্ডে এসেছে কিনা, কিন্তু তার দাদি এটা সম্পূর্ণ অস্বীকার করে। মানে আমরা বুঝতে পারি তার দাদিরও হয়তো কোনো একটা গোপন ব্যাপার আছে, যেটা আমরা পরে হয়তো জানতে পারবো। অন্যদিকে মিনহান ইউরিকে একসাথে লাঞ্চের জন্য বলে আর ইউরিও এতে রাজি হয়ে যায়। কিন্তু 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 এদিকে আমরা দেখতে পাই যে প্রসিকিউটর মা শুধু ইউরির কথা ভাবতে থাকে, আবার ইউরিও শুধু প্রসিকিউটর মায়ের কথাই ভাবতে থাকে। মানে বোঝা যায় যে দুইজনের মনে একে অপরের জন্য কিছু একটা হতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ইউরি তার দাদির সাথে কথা বলতেছে। তখন ইউরির দাদির কথোপকথনে বোঝা যায় যে সে মিনহানের সাথে ইউরির বিয়ে দিতে চায়। কিন্তু ইউরি তো মিনহানকে নিজের ছোটবেলার ফ্রেন্ড ছাড়া কোনো কিছুই মনে করে না। ইউরির দাদি খুব কড়া গলায় সাপ 2 মাস সময় দিয়ে দেয় তাকে বিয়ের জন্য। অন্যদিকে হারির মা হারিকে বলে সুনজেকে ভুলে অন্য কোনো ছেলের সাথে দেখা করার জন্য। তখনই হারির সাথে মিনহানের দেখা হয়ে যায়, কিন্তু মিনহান তাকে বিদায় দিয়ে ইউরির দাদির সাথে দেখা করতে আসে। ইউরির দাদি মিনহানকে একসাথে খাওয়ার জন্য দাওয়াত করে। তখন আমাদের মিনহানের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে মিনহান একদিন হারির মার কথোপকথন থেকে শুনে ফেলেছিল যে সে আসলে তার মায়ের দত্তক নেওয়া সন্তান, আর তার ছোট ভাই সে হচ্ছে মূলত তার মায়ের আসল সন্তান। এই কথাগুলো ওই বয়সে মিনহান জানতে পেরে খুবই কষ্ট পেয়েছিল। তখনই পিছন থেকে ইউরি তার কান চেপে ধরেছিল যাতে সে আর কোনো কষ্টদায়ক কথা না শুনে। এই কথাগুলোই মিনহান এতক্ষণ মনে করছিল। আর তখন আমরা তার হাতে একটা নেকলেস দেখতে পাই। নেকলেসটা কার এটা আমরা পরে জানতে পারবো। এরপর মিনহান হারির মায়ের সাথে লাঞ্চ করতে যায়। তখন হারির মা তাকে অফার করে ফান্ড দেওয়ার জন্য, কিন্তু মিনহান তার ফান্ড নিতে চায় না আর ব্যাপারটাকে সে রিজেক্ট করে দেয়। আমরা এখানে বুঝতে পারি যে হারির মা মূলত হারির সাথে মিনহানের বিয়ে দিতে চাচ্ছিল, এজন্য সে মিনহানের সাথে সম্পর্ক ভালো করার ট্রাই করতেছিল। অন্যদিকে হারি গেছে সুনজের সাথে দেখা করতে। তখন সুনজে জানায় যে সে তাড়াতাড়ি এই জেল থেকে মুক্তি পাবে, আর তার এক্সকে নিয়েও সে খুব আজে বাজে বলতে থাকে। হারি তার কথায় গলে না, তাই সুনজে আরো ফাপড় মারতে থাকে যে আমি জেল থেকে ছুটলেই তোমাকে রিনা রিসোর্টসের মালিক করে দিব। এরপর হারি ইউরির সাথে দেখা করতে যায় আর ইউরিকে বলে যে তুমি কিভাবে জানলে যে সুনজের এক্সের লাশ ওইখানে ছিল? তুমি কি এখনো ভূত দেখতে পাও নাকি? আর আমি যদি এটা দাদির কাছে প্রমাণ করি যে তুমি ভূত দেখতে পাও, তাহলে রিনার মালিক আমিই হব। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যে ইউরি হসপিটালের বেডে ছিল আর ইউরির দাদি ইউরিকে জিজ্ঞেস করছিল যে তুমি কি এখনো আত্মা দেখতে পাও নাকি। তখন ইউরি তার দাদিকে মিথ্যা বলেছিল যে সে এখন আর আত্মা বা ভূত দেখতে পায় না। সিন আবার বর্তমানে আসে। আমরা দেখতে পাই যে ইউরি তার একাকিত্ব লাইফ নিয়ে খুবই কষ্ট পাচ্ছিল। এদিকে প্রসিকিউটর মাকে সুনজের কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল উপর মহলের চাপে। তখন প্রসিকিউটর মা রাগে দুঃখে কষ্টে তার কলিগদের সাথে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে থাকে আর এইসব ব্যাপারেই আলোচনা করতে থাকে। তখনই পিছন থেকে ইউরি কথা বলে ওঠে। সে মূলত একলা বসে নেশা করছিল আর হঠাৎ প্রসিকিউটর মাকে দেখেই বলে ফেলে যে আমরা তো একসাথে ঘুমিয়েছি। ইউরি মূলত এই কথাগুলো নেশার ঘরে বলছিল, কিন্তু প্রসিকিউটর মায়ের কলিগরা তো অন্য কিছুই ভাবে যে না, এদের মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। ইউরি তার মতো আবল তাবল বলতেই থাকে। প্রসিকিউটর মা আর তার কলিগরা গিয়ে ইউরি টেবিলে বসে পড়ে। তখন ইউরি আত্মা নিয়ে বিভিন্ন ভাষণ দিতে থাকে আর হাতের গ্লোভস খুলে ফেলে। আর হঠাৎ করেই সে প্রসিকিউটর মায়ের কলার ধরে টানতে থাকে। এক পর্যায়ে সে প্রসিকিউটর মায়ের শার্ট ছিঁড়েই ফেলে টানতে টানতে, আর শার্টের ছেঁড়া অংশ নিয়েই সে বের হয়ে যায়। পরের দিন ঘুম থেকে ওঠার পরে ইউরি সবকিছু রিয়েলাইজ করতে পারে আর সে প্রসিকিউটর মায়ের কাছে ফোন করে মাপ চায় আর তার উদ্দেশ্যে একটা নতুন শার্ট পাঠিয়ে দেয়।
প্রসিকিউটর মা এত দামি শার্ট নিতে চায় না বলে সে ওই শার্ট নিয়ে ইউরির অফিসে আসে ফেরত দেওয়ার জন্য। কিন্তু ইউরি অফিসে না আসে সে ওই শার্টটা রিটার্ন করতে পারে না, তাই সে এবার ডিরেক্ট ইউরির বাড়িতেই চলে আসে। তখন ইউরি তাকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে সে এখানে কেন এসেছে। তখন প্রসিকিউটর মা জানায় যে সে শার্টটা রিটার্ন করতে এসেছে। সে শার্ট আর ইউরির গ্লোভস গেটের সামনে রিটার্ন রেখে দেয়। তখন ইউরির মনে পড়ে যায় যে সে ড্রাঙ্ক হয়ে কি করেছিল, এমনকি প্রসিকিউটর মা তার হাতও ধরেছে। এটা মনে পড়তে ইউরি প্রচুর টেনশনে পড়ে যায় যে এখন তো তাহলে প্রসিকিউটর মাকে ভূতেরা জ্বালাবে। সে তাড়াতাড়ি প্রসিকিউটর মাকে ঘরে আসতে বলে আর জিজ্ঞেস করে যে সে কিছু দেখেছে কিনা, কিন্তু প্রসিকিউটর মায়ের উত্তরে সে ওরকম কিছুই বুঝতে পারে না ক্লিয়ারভাবে। হঠাৎ করেই প্রসিকিউটর মা একটা বাচ্চার ভূত দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারে না যে ওটা আসলে একটা ভূত। এজন্য ইউরি বাচ্চাটাকে তার প্রতিবেশী হিসেবে পরিচয় দেয়। প্রসিকিউটর মা ওর কাছে যেতে চাইলে ইউরি বিভিন্নভাবে বাধা দেয় আর চলে যেতে বলে। এরপর প্রসিকিউটর মা চলে যায়, কিন্তু ইউরি এসব ব্যাপার নিয়ে টেনশনে পড়ে যায় যে প্রসিকিউটর মায়ের অবস্থা তো তাহলে এখন অনেক খারাপ হয়ে যাবে। এরপর দেখা যায় যে আসলেই প্রসিকিউটর মায়ের ঘরে হঠাৎ করে অদ্ভুত সব কাণ্ড হতে থাকে। প্রসিকিউটর মা ভয় পেয়ে যায়। ওই বাচ্চাটা প্রসিকিউটর মায়ের বাসায় এসে পড়ে আর সে ভয়ে দৌড় দেয়, ইউরিকে ফোন করে জানায় যে ওই বাচ্চা তো আমার বাসায় এসে পড়েছে। এটা শুনে ইউরি দ্রুত প্রসিকিউটর মায়ের বাসায় আসে। এরপর প্রসিকিউটর মা ইউরিকে সব ঘটনা জানায়। সে কিন্তু এখনো বুঝে নাই যে ওইটা আসলে একটা বাচ্চার ভূত। এরপর ইউরি প্রসিকিউটর মাকে শান্ত করে আর কিছু একটা জানায়। এরপর প্রসিকিউটর মা অজ্ঞান হয়ে যায়। প্রসিকিউটর মা ঠিক হলে বুঝতে পারে যে ইউরি এতদিন সত্যিই বলেছিল ভূত দেখার ব্যাপারে, আর ওরা একসাথে বাচ্চার ভূতটা খুঁজতে থাকে। এরপর ওরা আয়নাতে দেখে বাচ্চাটা প্রসিকিউটর মায়ের কাঁধে ঝুলে আছে। এটা দেখে তো প্রসিকিউটর মা ভয়ে একটা চিল্লান দেয় আর দৌড়াদৌড়ি করতে থাকে। ভাইয়া এবং আপুরা অনেক কষ্ট করে ভিডিও বানায়, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউরি প্রসিকিউটর মাকে শান্ত করে। এরপর বাচ্চাটা তাদের এক জায়গায় নিয়ে যায়। ওইখানে ওরা দেখতে পায় যে একটা গাড়ি উল্টানো, সাথে সাথে ওরা পুলিশকে জানিয়ে দেয়। এরপর ওরা গাড়ি চেক করলে একজনকে জীবিত পায় আর পিছের সিটেই সেই ভূত বাচ্চাটার লাশ পায়। যে লোকটা বেঁচে গেছে তারই বাচ্চা ছিল এটা। ইউরি লোকটাকে মিথ্যা আশ্বাস দেয় যে বাচ্চাটা এখনো বেঁচে আছে। পুলিশ চলে যেতে নিলে সেই বাচ্চার ভূতটা আবার ইউরিকে বলে সে গাড়ির কাছে যেতে। তখন ওরা গাড়ির মধ্যে আরও একটা বাচ্চা খুঁজে পায়, কিন্তু সেই বাচ্চাটা জীবিত ছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি যে এই ফ্যামিলিটা ড্রাইভ করে কোথাও যাচ্ছিল, তখন ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। এরপর বাচ্চাটার আত্মা ইউরিকে বিদায় দিয়ে গায়েব হয়ে যায়। তখন প্রসিকিউটর মা ইউরিকে প্রশ্ন করে যে তুমি কবে থেকে আত্মা দেখতে পাও। তখন ইউরি তার অতীত সম্পর্কে বলে যে সে কলেজে থাকতে একবার পানিতে পড়ে গিয়েছিল আর তখন তার শ্বাস একদমই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আবার তার শ্বাস ফিরে আসে। কিন্তু তাকে যে ফ্রেন্ডটা বাঁচিয়েছিল সেই ফ্রেন্ডটা মারা গিয়েছিল। এরপর থেকেই সে তার ওই মৃত ফ্রেন্ডকে দেখতে পেত, আর এরপর থেকেই সব শুরু হয় তার আত্মা দেখার জার্নি। এবং সে তার হাত দিয়ে যাকেই ধরত সেও ভূত দেখতে পেত। প্রসিকিউটর মা এবার সব কিছু বুঝতে পারে। তখন ইউরি বলে যে 1 মাস পর্যন্ত সে ভূত দেখতে পাবে, এরপর সব ঠিক হয়ে যাবে। ইউরি এটাও বলে যে সে আর প্রসিকিউটর মায়ের সাথে দেখা করবে না। এটা বলে ইউরি যেতে নিলেই প্রসিকিউটর মা তার হাত ধরে আর বলে যে আমি সব বুঝতে পেরেছি যে সব কিছু তোমার জন্য কতটা কঠিন ছিল। এরপর ঘুমন্ত প্রসিকিউটরকে দেখায় ভূতটা বিভিন্নভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, এমনকি জবে গিয়েও সে ভূত দেখতে পায়। সব জায়গায় ভূতরা তাকে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে ইউরির অ্যাসিস্ট্যান্ট হারির মার কাছে ইউরির ব্যাপারে তথ্য পাস করে যে ইদানিং প্রসিকিউটর মা এবং ইউরিকে একসাথে দেখা যায়। অন্যদিকে দেখায় যে ভূতের ভয়ে প্রসিকিউটর মা ধর্মচর্চা শুরু করেছে। এতে তার কলিগরা খুবই অবাক হয়। ভূতের ভয় কমাতে উইকেন্ডের দিন প্রসিকিউটর মা তার কলিগকে ডেকে নেয় আর হরর ড্রামা দেখে সময় পাস করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে প্রসিকিউটর মা এতই ভয় পায় যে বারবার সে ইউরিকে কল করে,
কিন্তু ইউরি তার ফোন ধরে না। ভূতদের যন্ত্রণায় প্রসিকিউটর মা এতই ভয় পায় যে সে ডিরেক্ট গাড়ি নিয়ে ইউরির বাড়িতে চলে যায়। প্রথমে কমপ্লেন করার জন্য আসলেও প্রসিকিউটর মা এরপর রিয়েলাইজ করে যে এই প্রবলেমগুলোর মধ্য দিয়েই ইউরি গত 10 বছর ধরে চলতেছে। এগুলা ভেবে সে ইউরির জন্য কষ্ট পায় এবং চলে যেতে নেয়। তখন ইউরি তাকে ডেকে কিছু টেকনিক শিখিয়ে দেয় ভূতের ভয় থেকে বাঁচার, আর প্রসিকিউটর মা ওই অনুযায়ী চলতে থাকে। ইউরি অলওয়েজ তাকে অডিও কল আর ভিডিও কলে গাইড করতে থাকে যে কিভাবে কি করতে হবে। এভাবেই 29 দিন পার হয়ে যায় ভূতদের নিয়ে। তখন প্রসিকিউটর মা ইউরির সাথে ভিডিও কলে একসাথে ড্রিঙ্ক করতে চায়। ইউরিও রাজি হয়। প্রসিকিউটর মা এরপর থ্যাংক ইউ জানায় ইউরিকে এত সাপোর্ট করার জন্য। এরপর প্রসিকিউটর মা ইউরিকে এভাবে সবসময় অনলাইনে কানেক্টেড থাকতে বলে, কিন্তু ইউরি ডিরেক্ট না করে দেয় আর ফোন রেখে দেয়। ইউরির এই রিজেকশনে প্রসিকিউটর মা কষ্ট পায়, কিন্তু সে বুঝতে দেয় না। আর এভাবেই চলে আসে 30তম দিন। এই দিনটা কোনোভাবে পার হয়ে গেলেই ভূতের আর কোনোভাবেই তাকে জ্বালাতন করতে পারবে না। এর মধ্যে ইউরির ফোনে কল আসে। ইউরি ভাবে প্রসিকিউটর মা ফোন করেছে আর সে ওইভাবেই জবাব দেয়, কিন্তু সে যখন বুঝতে পারে যে এটা হারি ফোন করেছে সে সাথে সাথেই ফোনটা কেটে দেয়। কিন্তু হারি তো যা শোনার শুনে ফেলেছে আর সে অবাক হয়ে এই ব্যাপারে ভাবতে থাকে। তখন তার সাথে মিনহুয়ানের দেখা হয়ে যায়। তখন মিনহুয়ান ইউরির কথা জিজ্ঞেস করলে হারি বলে যে ইউরি তো এখন প্রসিকিউটর মায়ের সাথেই ঘুরে ফিরে। মিনহুয়ান তখন প্রসিকিউটর মাকে চিনতে পারে। এরপর হারি সুনজের সাথে দেখা করে আর সুনজেকে জানায় যে ইউরি খবর দিয়েছিল বলেই প্রসিকিউটর মা সুনজের এক্সের লাশটা খুঁজে পেয়েছিল। এরপর ওরা দুইজন হাত মিলায় ইউরির বিরুদ্ধে। প্রসিকিউটর মা খবর পায় যে সুনজেকে আদালত ছেড়ে দিচ্ছে। এটা শুনে প্রসিকিউটর মা সুনজের সাথে দেখা করে আর তাকে বলে যে তোমার বাবার কালা টাকা কই, এগুলো কিন্তু সব আমি জানি। তখন পার্ক সুনজে বলে যে সাবধান, তোমার দুর্বলতাও কিন্তু আমি জানি। তোমার দুর্বলতা ইউরি, এটা আমি জানি। এই কথা শুনে প্রসিকিউটর মা টেনশনে পড়ে যায় আর ইউরির বাড়ির সামনে আসে। কিন্তু ইউরি তখন গাড়িতে ছিল আর হঠাৎ তখন সে খেয়াল করে যে কিছু গাড়ি তাকে ফলো করছে। পরে ওই গাড়িগুলো থেকে অনেকগুলো লোক নেমে হাতে অস্ত্র নিয়ে ইউরির উপর হামলা করতে যায়। তখনই সিন কাট হয়ে যায়। ততক্ষণে প্রসিকিউটর মাও ইউরিকে বাড়িতে না পেয়ে সে তার নিজের বাড়ি চলে গেছে আর তার দাদির সাথে সে খাবার খায়। তখন তার দাদি তাকে বারবার বলে যে সে যেন আজকে রাতে ভুলেও বের না হয়। আজকে রাতে বের হওয়াটা তার জন্য অশুভ। প্রসিকিউটর মায়ের হঠাৎই সুনজের বলা কথাগুলো মনে পড়ে আর ইউরির জন্য টেনশন এসে গাড়ি নিয়ে বের হতে যায়, কিন্তু তার দাদি তাকে যেতে দেয় না আর ঘরে পাঠিয়ে দেয়। ওইদিকে সুনজে ইউরিকে বন্দি করে নেয় আর জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানলে যে আমার এক্সের লাশ ওইখানে ছিল, ভূত দেখতে পাও? ইউরি কোনো কিছু স্বীকার না করলে তখন সে ইউরিকে একটা ইনজেকশন দিতে যায় আর তখনই ওইখানে প্রসিকিউটর মা এসে পড়ে। তাকে মূলত কোনো একটা ভূত ইউরির ব্যাপারে খবর দিয়েছিল। সে ইউরির বাঁধন খুলে ফেলে আর ইউরিকে নিয়ে একটা দৌড় দেয়। ইউরি গাড়িতে বসে আর প্রসিকিউটর মা বাইরে ছিল। এমন অবস্থায় সুনজে প্রসিকিউটর মাকে গাড়ি দিয়ে জোরে একটা ধাক্কা দেয়। সাথে সাথেই প্রসিকিউটর মা মাটিতে লুটিয়ে পড়ে আর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ইউরি তার অবস্থা দেখে একদমই ভেঙে পড়ে। সে দ্রুত তাকে নিয়ে অ্যাম্বুলেন্স করে হসপিটাল নিয়ে যায় আর অপারেশন শুরু হয়। ইউরি বাইরেই অপেক্ষা করতে থাকে। প্রসিকিউটর মায়ের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে থাকে। সিনটা এমনভাবে দেখানো হয় মনে হচ্ছিল যে প্রসিকিউটর মা হয়তো মারা গেছে। ইউরি খুব কান্না করতে থাকে আর তার সাথে প্রসিকিউটর মায়ের কাটানো প্রতিটা স্মৃতি সে মনে করতে থাকে। আর তখনই হঠাৎ করে প্রসিকিউটর মা ইউরির সামনে এসে দাঁড়ায়। ইউরি তখন তাকে জড়িয়ে ধরে কান্না করে আর নিজেকে দায়ী করে। কিন্তু এটা কি প্রসিকিউটর মায়ের আত্মা ছিল নাকি এটা সত্যি প্রসিকিউটর মা ছিল, সেটা এই পর্বে বোঝা যায় না।
আমি আপনাদের সামনে এপিসোড 1 থেকে এপিসোড 4 পর্যন্ত বাংলায় এক্সপ্লেনেশন করলাম। এক্সপ্লেনেশনটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তী পর্বে কি হতে পারে আপনাদের ধারণাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন।